এখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর উপর নতুন একটা অঙ্ক দেখব। তো এই অঙ্কটা আগের দুইটা অঙ্ক থেকে উল্টো, অর্থাৎ আগের দুটো অঙ্ক আমরা করেছিলাম নগদান বই থেকে শুরু করে এবং আমরা শেষ করেছিলাম ব্যাংক সমন্বয় বিবরণীর ব্যাংক হিসাবে কি আছে সেটা বের করে। তো আমরা কিন্তু এবার উল্টোটা করব, অর্থাৎ আমরা শুরু করব হচ্ছে ব্যাংক হিসাবে কত টাকা আছে সেটা দিয়ে, এবং আমরা আলটিমেটলি পৌঁছাবো হচ্ছে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত কত আছে সেইটাই। ঠিক আছে, এবার আমরা কিন্তু উল্টো করব। আমরা শুরু করব এবার উল্টো, অর্থাৎ ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত দিয়ে শুরু করব। অন্যবার কিন্তু তা হয় না, আমরা এইটা পাই হচ্ছে শেষে, শুরু করি এইটা দিয়ে। ঠিক আছে, এই জন্য এই বিষয়টাই যেহেতু উল্টো, তাই আমাদের চিন্তাটাও করতে হবে একটু উল্টো। কিভাবে একটু বলি। আমাদের গোল্ডেন রুল হচ্ছে প্রথমে আমরা আগের মতোই নগদান বই অনুযায়ী হিসাব করব, করার পরে যা ফলাফল আসবে তাকে আমরা উল্টো করে দেবো। উল্টো করে দিলেই ব্যাংক বই অনুযায়ী হিসাব বের হয়ে যাবে। এই 2 নম্বরের উদাহরণটা এইভাবেই সমাধান করা হয়েছে। তা আমি শুরু করছি, তোমরা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবা। এখানে আমাদের তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর। ঠিক আছে, এরপরে কোনো কিছু আর রেকর্ড হবে না। এর ভিতরে যা যা ঘটেছে সেটাকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করব। 2023 সালে 31শে ডিসেম্বর তারিখে জনাব সুবীর বিশ্বাসের ব্যাংক বিবরণীতে এত টাকার উদ্ধৃত্ত দেখা গেল। এই যে ব্যাংক বিবরণীতে এত টাকার উদ্ধৃত্ত দেখা গেল, তাহলে আমরা এই টাকাটা লিখে ফেলবো। 11,080 টাকা লিখলাম, 11,080 ব্যাংক জমার উদ্ধৃত্ত। আচ্ছা, এইবার শুরু করব। 1 নম্বরে আছে এই যে দুটো চেক দেওয়া আছে, এই দুইখানা চেক। এই দুইখানা চেক ইস্যু করা হয়েছে এই যে 31শে ডিসেম্বর 2023 সালে 31শে ডিসেম্বর তারিখের মধ্যে। দ্বিতীয় যে চেকটা, এই দ্বিতীয় চেকটা পরিশোধের জন্য উপস্থাপন করা হয়নি। তার মানে আমাদের কাজ হচ্ছে এটা নিয়ে। তো আমরা এই যে দুটো চেক ইস্যু করলাম, তো দুটো চেক মানে একটা চেক যদি ইস্যু করা হয়, এই যে এই চেকটা নিয়ে হিসাব করি। 2500 টাকার একটা চেক যখন আমরা ইস্যু করলাম, তখন আমরা কি করি, নগদান বই অনুযায়ী হিসাব করবো আমরা। নগদান বইয়ে আমরা কি করি, 2500 টাকার চেক যখন ইস্যু করব তখন ওই টাকাটা কিন্তু আমরা সাথে সাথে বিয়োগ করে ফেলি। বিয়োগ করে তারপরে আমরা ব্যাংকে পাঠাই এবং আশা করি যে ব্যাংকও বিয়োগ করে দিবে। কিন্তু ব্যাংক কিন্তু ওই তারিখের ভিতর বিয়োগ করেনি। তাহলে ব্যাংকের সাথে ব্যালেন্স করার সময় আমরা কি করি, সমান করার জন্য আমরা তো বিয়োগ করেছিলাম, কিন্তু ব্যাংক যেহেতু বিয়োগ করে নাই, তো আমরা আবার আগের অবস্থায় ফেরত যাই, অর্থাৎ আমরা যোগ করি আবার। অর্থাৎ 2500 টাকা আমরা যোগ করি। তাহলে আমাদের নগদান বই হিসাব অনুযায়ী আমরা কি করি, যোগ করি। তাহলে এখন আমরা কি করবো, উল্টে দেবো, আমরা বিয়োগ করে আসবো। তাহলে 2500 টাকা আমরা বিয়োগ করবো। ইস্যুকৃত চেক পরিশোধ হয়নি এই নামে বিয়োগ করলাম। এরপরে আসি, 2300 টাকার একখানি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু নগদান বইয়ে না, কিন্তু 2023 সালে 31শে ডিসেম্বর নাগাদ তা ব্যাংক আদায় করেনি। আচ্ছা, তাহলে আমরা যখন 2300 টাকার একটা চেক ব্যাংকে জমা দিচ্ছি, এই চেকটা আমরা পেলাম কোত্থেকে, একজন দেনাদারের কাছ থেকে। অর্থাৎ আমরা প্রোডাক্ট বা সার্ভিস দিয়েছি, সে আমাদেরকে চেক দিয়েছে। চেকটা আমরা পাওয়া মাত্রই আমাদের বইয়ে, নগদান বইয়ে আমরা 2300 টাকা যুক্ত করলাম, যে আমাদের 2300 টাকা বেড়েছে, বৃদ্ধি হয়েছে। এখন ব্যাংকও, তাহলে ব্যাংকে পাঠালাম, চেক জমা দিলাম, ব্যাংকও জমা করবে, কিন্তু ব্যাংক সেটা আদায় করতে পারেনি। তার মানে ব্যাংক কিন্তু সেটা যোগ করেনি। ব্যাংক যদি যোগ না করে, তাহলে আমরা কি করবো, এখন ব্যাংকের সাথে সমান করার জন্য আমরা যোগ তো আমরা করেছিলাম, কিন্তু আমরা করে দেবো এখন বিয়োগ দিয়ে ব্যাংকের সাথে সমান করব। এটা ছিল নগদান হিসাব অনুযায়ী। তার মানে আমরা যদি ফলাফল হিসেবে বিয়োগ করি, তাহলে এখন আমরা ব্যাংকের হিসাব অনুযায়ী কি করব, অবশ্যই আমরা এখন উল্টোটা করব। অর্থাৎ আমরা এখন যোগ করব, জমাকৃত চেক এখনো ব্যাংকে জমা হয়নি, ব্যাংক আদায় করতে পারেনি, এখন যোগ করে দিলাম। ঠিক আছে, আমরা সবকিছু উল্টো করেছি, কিন্তু নগদান অনুযায়ী হিসাব করে তারপর উল্টো। আচ্ছা, 1200 টাকার একটা চেক ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। ঠিক আছে, 1200 টাকার একটা চেক যদি ব্যাংক কর্তৃক আদায় হয়, ব্যাংক যদি আদায় করে, তার মানে ব্যাংক আগে যোগ করে, তো ব্যাংক আগে যোগ করে ফেলেছে। এবার আমরা যখন পরে জানতে পারলাম, আমরা যোগ করলাম, আমরাও যোগ করলাম কিন্তু। তো এইটাই হচ্ছে আমাদের নগদান অনুযায়ী, যে 1200 টাকার চেক ব্যাংক যখন জমা করেছে, আমরা জানতে পারার পরে আমাদেরও কাজ হচ্ছে যোগ করা। নগদান অনুযায়ী আমরা যোগ করতাম। তাহলে এখন কি করব, এখন আমরা উল্টো করব, বিয়োগ করব এখন আমরা। তো এই যে বিয়োগ করে আসলাম, ব্যাংক কর্তৃক আদায় করতে এখন নগদান মুক্ত হয়নি, এই নামে বিয়োগ করে আসলাম। এরপরে ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ 750 টাকা, এখনো নগদান বই লিপিবদ্ধ হয়নি। তো ব্যাংক যখন কোনো বিনিয়োগের সুদ আদায় করে, তার মানে ব্যাংক আগে জানে বিষয়টা, তাই ব্যাংক যুক্ত করেছে।
ব্যাংক টাকাটা ব্যালেন্সের সাথে যোগ করে নিছে। এখন আমাদের কাজ কি তাহলে? আমাদের নগদান অনুযায়ী আমাদেরও কাজ ছিল যোগ করা। তার মানে ব্যাংক যোগ করেছে বলে আমরাও যোগ করতাম। তাহলে এখন আমরা কি করব? যেহেতু নগদান অনুযায়ী আমরা যোগ করতাম, তাহলে এই মুহূর্তে আমাদের কাজ কি হবে? বিয়োগ করা। তাহলে আমরা 750 টাকা বিয়োগ করে আসবো। এই যে ব্যাংক কর্তৃক আদায়কৃত সুদ এখনো নগদানভুক্ত হয়নি, 750 টাকা বিয়োগ। এরপর ব্যাংক কর্তৃক প্রদত্ত 3200 টাকা গৃহ নির্মাণ ঋণের কিস্তি নগদান বই লিপিবদ্ধ করা হয়নি। অর্থাৎ ব্যাংক কিন্তু এই যে ব্যাংক কর্তৃক প্রদত্ত, অর্থাৎ এই টাকাটা ব্যাংক দিয়ে দিচ্ছে 3200 টাকা ঋণের কিস্তি। তো ব্যাংক যদি তার ব্যালেন্স থেকে 3200 টাকা ঋণের কিস্তি দিয়ে দেয়, তার মানে টাকা দিয়ে দেওয়ার পরে ব্যাংকের টাকা কিন্তু ব্যালেন্স কমে যাচ্ছে। ব্যাংকই কাজটা করেছে। তো প্রথমে যখন ব্যাংক করেছে, কারণ ব্যাংক বিয়োগ করেছে টাকাটা ব্যালেন্স থেকে। এখন আমরা যখন নগদান বই আমাদের কাছে আছে নগদান বই আমরা জানতে পারলাম, তখন আমরা কি করব? আমরাও বিয়োগ করব। এটা নগদান অনুযায়ী আমরা বিয়োগ করতাম, ব্যাংকের মতন আমরাও বিয়োগ করতাম। তাহলে এই মুহূর্তে কি করব? এখন আমরা উল্টোটা করব, অর্থাৎ আমরা এখন যোগ করব। তাহলে যোগ করব ব্যাংক কর্তৃক প্রদত্ত গৃহ নির্মাণ কিস্তি নগদানভুক্ত হয়নি, তাই আমরা এটা যোগ করলাম। এরপরে ব্যাংক সুদ মঞ্জুর করেছে 250 টাকা। তাহলে ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, তাহলে ব্যালেন্সের সাথে 250 টাকা ব্যাংক যোগ করে। আমরা নগদান বই অনুযায়ী 250 টাকা যোগ করতাম, কিন্তু তাহলে এই মুহূর্তে আমরা কি করব? আমরা এখন বিয়োগ করব, উল্টোটা করব। এই যে বিয়োগ করলাম, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ এখন নগদানভুক্ত হয়নি, এই নামে 250 টাকা বিয়োগ করলাম। তারপরে ব্যাংক চার্জ করেছে 120 টাকা। তাহলে ব্যাংক যদি চার্জ করে, তার মানে ব্যাংক বিয়োগ করেছে টাকাটা। তো ব্যাংক যদি বিয়োগ করে, তাহলে আমরা জানার পরে আমরা কি করব? আমরাও বিয়োগ করব। নগদান বই অনুযায়ী ব্যাংকের বিয়োগ দেখে আমরাও বিয়োগ করতাম। তাহলে এই মুহূর্তে আমরা এখন কি করব? আমরা এখন উল্টোটা করব, অর্থাৎ আমরা এই টাকাটা এখন যোগ করব। এই যে যোগ করলাম। আচ্ছা, তাহলে এখন দেখি এই যে ব্যাংক জমা উদ্ধৃত লেখা ছিল, এগুলো সব যোগ করে এখানে লিখলাম, পরে এটা যোগ করে লিখলাম, এই বিয়োগগুলো একত্র করে এখানে নিয়ে আসলাম, তারপরে বিয়োগ করে টাকাটা লিখে দিলাম। এই হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত বের হয়ে গেল। এখন তোমাদের অনেকের মনে হতে পারে এটা উল্টো হয়ে যাচ্ছে, বুঝতেছি না কিছু। তো কথাটা হচ্ছে, আমি যে বললাম যে অন্য অঙ্ক আমরা যখন করেছি, তখন কিন্তু আমরা অঙ্কটা শুরু করেছিলাম কিভাবে? অঙ্কটা আমরা যখন শুরু করি, তখন শুরু করেছিলাম, এই যে আমি একটা উদাহরণ দেখাই তাহলে। এটা হচ্ছে কি লেখা আছে? ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। এই কথাটা কিন্তু শুরুতেই দেওয়া আছে, ব্যাংক বিবরণ অনুযায়ী। এই যে ব্যাংক বিবরণী অনুযায়ী কথাটা শুরুতে দেওয়া আছে, কিন্তু অন্য অঙ্ক, আমি যদি উদাহরণ এঁকে যাই, উদাহরণ এঁকে গেলে কিন্তু এরকম ছিল না। এই যে ছিল কি? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত। এই যে সমাধানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত, এই যে এইটা দিয়ে শুরু হয়েছে। 1 নম্বর আমার যে লেকচার 1 নম্বর, লেকচার 2, দুটোতেই কিন্তু এইভাবে শুরু, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত। কিন্তু এই অঙ্কটা কিন্তু তেমন না। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা হচ্ছে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত। সমস্যা এখানে। এই জন্য আমরা উল্টা হিসাবটা করছি। আমরা প্রথমে 1 আর 2, এই 2 লেকচারে আমরা যা শিখিয়েছি ওই অনুযায়ী আমরা হিসাব করছি, করে আমাদের যা ফলাফল হচ্ছে আমরা সেটাকে উল্টো করে দিচ্ছি। যদি আমাদের ওইটাই ফলাফল আসে যোগ, তাহলে আমরা এখানে করব বিয়োগ। যদি আমাদের আসে বিয়োগ করতে হবে, তাহলে আমরা করব যোগ। তাহলে আমাদের একটা রুল দিয়েই আমরা দুটো কাজ করে ফেলতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এই জন্য আমি এখানে রুলটা লিখে দিছি, যে আমাদের গোল্ডেন রুল, যে প্রথমে নগদান বই অনুযায়ী আমরা হিসাব করব, করার পরে যা ফলাফল আসবে তাকে উল্টো করে দেবো। উল্টো করে দিলে ব্যাংক বই অনুযায়ী হিসাব বের হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো ঠিক আছে, তোমরা আশা করি অঙ্কটা বুঝেছো। যদি না বুঝতে পারো আরেকবার দেখো ধৈর্য ধরে, আশা করি বুঝতে পারবে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।